আসসালামু আলাইকুম সবাইকে, নাইম সিরিয়াসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি নাইম আছি তোমাদের সাথে। আজকের ক্লাসের মাধ্যমে আমরা রসায়নের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং রসায়নের প্রাণ যে অধ্যায়টাকে বলা হয় চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শুধুমাত্র আজকের এই একটা ওয়ান শট ক্লাস করার মাধ্যমে তুমি তোমার এসএসসি লাইফের 2 বছরের গ্যাপ পূরণ করে নিতে পারো। তোমরা যদি আগে কখনো এই অধ্যায়টা না পড়ে থাকো অথবা শুধুমাত্র পরীক্ষায় পাশ করার ভয়ে এই অধ্যায়টা না বুঝে শুধুমাত্র মুখস্থ টাইপের পড়া পড়ে তুমি পরীক্ষায় মুখস্থ টাইপের যদি লেখা লিখে এসো, তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য। আমি তোমাদেরকে কথা দিচ্ছি আজকের ক্লাসে আমি এতটা ইজিলি ভাবে এই অধ্যায়টা বুঝাবো যাতে করে তোমাদের কাছে আর কখনোই এই অধ্যায়টা কঠিন মনে হবে না এবং আর কখনোই কোনো এক্সামে বানিয়ে বানিয়ে মুখস্থ টাইপের লেখা লিখতে হবে না। এবং বিভিন্ন পরীক্ষা বলো অথবা বিভিন্ন বোর্ড পরীক্ষা বলো, যতই ঘুরিয়ে পেঁচিয়ে অথবা যতই কঠিন করে এই অধ্যায় থেকে প্রশ্ন দেখ না কেন, তুমি খুব সহজে এই অধ্যায় থেকে কোনো রকম মুখস্থ ছাড়াই তুমি শুধুমাত্র বুঝে বুঝে আনসার করে ফেলতে পারবে। আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই সম্পূর্ণ অধ্যায়ের যত থিওরি আছে, বেসিক, সিকিউ, এমসিকিউ, এসকিউ যত কিছু আছে সবকিছু খুব সহজেই কভার করবো ইনশাআল্লাহ। যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবে এবং পাশাপাশি তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করবে। আর আমার ইউটিউব চ্যানেলে এরকম আরো অনেক অসংখ্য ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা দেখতে পারো। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে যেহেতু চ্যাপ্টারের নাম হচ্ছে পর্যায় সারণী, তাহলে বুঝতেই পারছো প্রথমত আমরা পর্যায় সারণীটা নিয়ে আলোচনা করতে হবে। এখন আমরা কোনো একটা জিনিস যখন শিখতে চাই, হ্যাঁ, বা শিখতে যাই, তখন কিন্তু আমরা যদি সম্পূর্ণটা একসাথে শিখতে যাই তখন কিন্তু আমাদের কাছে খুব কঠিন মনে হয় বিষয়টা। কিন্তু আমরা যদি সেই বিষয়টাকে ভাগ ভাগ করে যদি শিখি, অর্থাৎ কয়েকটা ভাগে যদি বিভক্ত করে শিখি, তাহলে আমাদের কাছে বিষয়টা খুব সহজ হয়ে যায়। চলো তাহলে এখন আমরা পর্যায় সারণীটা একেবারে রোস্ট করে খেয়ে ফেলবো, ঠিক আছে? পর্যায় সারণীটাকে আমরা একই রকম ভাবে ভাগ করব। কয়টা ভাগে ভাগ করব? 3টা ভাগে ভাগ করব। পর্যায় সারণীটাকে 3টা ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে ধরো পর্যায় ভিত্তিক ভাবে ভাগ করা যায়, তারপর হচ্ছে গ্রুপ ভিত্তিক ভাবে ভাগ করা যায়, আরেকটা হচ্ছে কি তোমার ব্লক ভিত্তিক ভাবে ভাগ করা যায়। এখন দেখো পর্যায় সারণীর ক্ষেত্রে পর্যায় কয়টা? পর্যায় হচ্ছে কি 7টা পর্যায়। এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে তোমার পর্যায়, এগুলো হচ্ছে পর্যায়। এবং গ্রুপ কয়টা? গ্রুপ হচ্ছে কি তোমার 18টা গ্রুপ। এই যে এগুলো হচ্ছে 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ। এবং ব্লক কয়টা? ব্লক হচ্ছে তোমার 4টা, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক। এখন দেখো পর্যায়টাকে তুমি মেয়েদের সারির সাথে তুলনা করতে পারো। মেয়েদের সারির সাথে কেন তুলনা করবা? দেখো মেয়েদের সারির সাথে, দেখো মেয়েদের সারি কিন্তু এরকম লম্বা থাকে, ঠিক না? তাহলে এই যে পর্যায়টা কিন্তু এরকম লম্বা আকৃতির, ঠিক না? এই যে এটা হচ্ছে কি পর্যায়, এইটা হচ্ছে কি পর্যায় পুরোটা, অথবা এই যে এইটাও হচ্ছে কি তোমার পর্যায়। তাহলে গ্রুপকে কার সাথে তুলনা করবে? গ্রুপকে অবশ্যই তুমি ছেলেদের লুঙ্গির সাথে তুলনা করতে পারো। কেন লুঙ্গির সাথে তুলনা করবে? কারণ হচ্ছে কি ছেলেদের লুঙ্গি কিরকম থাকে, এইরকম থাকে না? তাহলে এই দেখো তো গ্রুপ হচ্ছে এইগুলা। তাহলে তুমি পর্যায়টাকে সারির দিয়ে মনে রাখতে পারো এবং গ্রুপটাকে লুঙ্গি দিয়ে মনে রাখতে পারো, এবং ব্লকটাকে মনে রাখার অন্য কোনো উপায় নেই, তুমি এসপিডিএফ এটা মনে রাখবে। যেহেতু লেডিস ফার্স্ট, তাহলে আমরা প্রথমেই পর্যায় অর্থাৎ সারি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চলো দেখো প্রথম যে পর্যায়টা আছে, এই যে এই পর্যায়টা, এই যে পর্যায়, এটার মধ্যে কয়টা মৌল আছে? এটার মধ্যে শুধুমাত্র 2টা মৌল আছে। কি কি? হাইড্রোজেন এবং হিলিয়াম। তাহলে দেখতেই পাচ্ছ এই জায়গার মধ্যে মাত্র কয়টা মৌল আছে? 2টা মৌল আছে। আচ্ছা দেখো তো শুধুমাত্র 2টা মৌল নিয়ে এই পর্যায়টা গঠিত হয়েছে, তাহলে এটা কি একেবারে ছোট একটা পর্যায় না? তাহলে আমি এটার কি নাম দিতে পারি? এটার নাম দিতে পারি অতি ক্ষুদ্র পর্যায়। তারপরে দেখো 2 নম্বর পর্যায় এবং 3 নম্বর পর্যায়ের মধ্যে তুমি যদি গণো তাহলে দেখবা যে 1 2 3 4 5 6 7 8 আটটা করে মৌল আছে। তাহলে এটা কি ক্ষুদ্র? ঠিক আছে, তবে কি এতটাও ক্ষুদ্র এটা না? তাহলে কি এটা অতি ক্ষুদ্র চাইতে আর একটু বড়। তাহলে তুমি এটা কি বলতে পারো? এটাকে তুমি বলতে পারো ক্ষুদ্র পর্যায়। এটার মধ্যে কয়টা করে আছে? এই দুইটাতে আটটা করে মৌল আছে, ঠিক আছে? তাহলে প্রথম যে পর্যায়টা, এইটাকে তুমি কি বলতে পারো? অতি ক্ষুদ্র পর্যায়। তারপরে দুইটাকে যেহেতু আটটা করে আছে, এটা ক্ষুদ্র হলো, অতটাও ক্ষুদ্র নয় কিন্তু। তাহলে তুমি বলতে পারো কি 2 নম্বর পর্যায় এবং 3 নম্বর পর্যায় হচ্ছে তোমার ক্ষুদ্র পর্যায়। তারপরে হচ্ছে গিয়ে 4 নম্বর এবং 5 নম্বরের মধ্যে তুমি যদি গণো তাহলে দেখতে পারবে 18টা করে মৌল আছে। তার মানে এইটা তো 18টা, এইটা তো আছে তোমার কয়টা করে? 18টা করে মৌল আছে। তাহলে এই দুইটা কি ক্ষুদ্র? না, বৃহৎ, তবে এতটাও বৃহৎ না। তাহলে তুমি কি বলতে পারো? যে 4 নম্বর এবং 5 নম্বর পর্যায়টাকে তুমি বৃহৎ পর্যায় বলতে পারো।
এখন দেখো তো 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়ে কয়টা করে মৌল আছে। যারা কখনোই পর্যায় সারণীটা এইভাবে শিখো নাই বা পড়ো নাই এত ভালো করে, তাহলে অনেকেই হয়তো বা তুমি বলতে পারো যে এইখানে 18টা করে মৌল আছে, কিন্তু না, এই যে দেখো এই জায়গার মধ্যে এই যে 57 থেকে 71 পর্যন্ত মৌলগুলো আছে, এগুলাকে বলা হয় ল্যান্থেনাইট সারির মৌল। এগুলাকে কই স্থান দেওয়া হয়েছে, এই যে এইগুলাকে, এই যে 15টা মৌল আছে না, এইগুলা হচ্ছে ল্যান্থেনাইট সারির মৌল। এইগুলাকে এইগুলোর স্থান হলো এই জায়গায়, কিন্তু এগুলাকে এই জায়গায় স্থান না দিয়ে নিচে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে 89 থেকে 103 পর্যন্ত আরো 15টা মৌল এই যে নিচে স্থান দেওয়া হয়েছে, এগুলাকে বলা হয় অ্যাক্টিনাইট সারির মৌল, ঠিক আছে। তাহলে এখানে তুমি কয়টা পাইলা, 1 2, আর যদি গণো তাহলে দেখবা 17টা। আর 17 আর 15 কয়টা, 32টা। তার মানে 6 নম্বর পর্যায় এবং 7 নম্বর পর্যায়ের মধ্যে কয়টি করে মৌল আছে, 32টা করে মৌল আছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমটায় কয়টা, 2টা, এটাকে কি বলা হয়, অতি ক্ষুদ্র পর্যায়। তারপরে 2টাতে আছে 8টা করে, এটাকে বলা হয় ক্ষুদ্র পর্যায়। এবং 4 নম্বর এবং 5 নম্বরের মধ্যে 18টা করে আছে, এটাকে বলা হয় বৃহৎ পর্যায়। এবং 6 এবং 7 নম্বর পর্যায়ের মধ্যে 32টা করে মৌল আছে, এর কারণে এটাকে বলা হয় অতি বৃহৎ পর্যায়, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা কোনটাতে কয়টা আছে বুঝতে পেরেছো। এবং এই যে 2 8 8 18 18 32 32 এই যে সংখ্যাটা, এটাকে বলা হয় পর্যায় সারণীর ম্যাজিক নাম্বার। কি বলা হয়, পর্যায় সারণীর ম্যাজিক নাম্বার। এটা অনেক ক্ষেত্রে কিন্তু তোমার কি হবে, অনেক ক্ষেত্রে কাজে লাগবে। হ্যাঁ, তারপর দেখো, তারপরে এটা থেকে এখন একটা প্রশ্ন আসতে পারে, খ নম্বর বিভিন্ন সময়ে এই প্রশ্নটা এসে থাকে। সেটা হচ্ছে গিয়ে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলাকে পর্যায় সারণীর নির্দিষ্ট স্থানে স্থান না দিয়ে কেন নিচে স্থান দেওয়া হয়েছে। এটার একটাই প্রধান কারণ, দেখো তো এই জায়গায় যদি আমি 15টা লিখতাম আর এই জায়গায় যদি 15টা লিখতাম, তাহলে আমার কি এই বোর্ডের মধ্যে কি এটা জায়গা নিত? আর যদিও জায়গা নিত, তাহলে অনেক ছোট ছোট করে লিখতে হতো। এবং দেখো সবগুলা কি সুন্দর একটা ফ্রেমের মধ্যে থাকতো, আর এই দুইটা অনেক বাইরে থাকতো, ঠিক না? তাহলে এটা মেইন কারণটাই হচ্ছে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হতো। তাহলে তোমাদের যদি খ নম্বরের মধ্যে প্রশ্ন আসে যে ল্যান্থেনাইট সারির মৌল এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে তাদের নির্দিষ্ট স্থানে স্থান না দিয়ে নিচে কেন আলাদা করে স্থান দেওয়া হয়েছে, তাহলে কি বলবে যে ল্যান্থেনাইট সারির মৌল 15টি এবং অ্যাক্টিনাইট সারির মৌল 15টিকে নির্দিষ্ট স্থানে স্থান না দিয়ে নিচে স্থান দেওয়া হয়েছে, কারণ হচ্ছে গিয়ে যাতে করে পর্যায় সারণীর সৌন্দর্য রক্ষা হয়, ঠিক আছে। এইটাই তোমার প্রধান কারণ। তাহলে পর্যায় নিয়ে এগুলোই তোমার আলোচনা। এখন আমরা গ্রুপ নিয়ে অর্থাৎ লুঙ্গি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। এখন দেখো গ্রুপ কয়টা, পর্যায় সারণীর মধ্যে গ্রুপ কয়টা, 18টা গ্রুপ, ঠিক আছে, 18টা গ্রুপ। এখন দেখো প্রথম গ্রুপের মধ্যে কয়টা আছে, 7টা আছে, পরেরটার মধ্যে 6টা আছে। এই যে এগুলো তুমি গুনে গুনে দেখতে পারো, 4টা করে আছে, 6টা করে আছে, 7টা করে আছে, ঠিক আছে। এগুলো তুমি তোমার গুনে গুনে দেখলে। এখন দেখো প্রত্যেকটা গ্রুপেরই কিন্তু একটা একটা করে স্পেশাল নাম আছে তাদের। তাহলে প্রথম গ্রুপের মৌলগুলার স্পেশাল নামটা কি, এটা হচ্ছে গিয়ে ক্ষার ধাতু গ্রুপ, অর্থাৎ সবগুলোই কি ক্ষার। হ্যাঁ, এবং দ্বিতীয় যে গ্রুপটা আছে সেইটার স্পেশাল নামটা হচ্ছে তোমার মৃৎক্ষার ধাতুর গ্রুপ, অর্থাৎ এইখানে সবগুলোই কি মৃৎক্ষার। হ্যাঁ, অর্থাৎ মাটি থেকে যে ক্ষারটা তুমি উত্তোলন করতেছো সেটাকে বলা হয় মৃৎক্ষার। 13 নম্বর গ্রুপের মৌলগুলাকে বলা হয় উপধাতুর গ্রুপ। এখন উপধাতু জিনিসটা কি, আচ্ছা উপজেলা বলতে কি বোঝায়, উপজেলা বলতে বোঝায় জেলার একটা অংশ, কিন্তু পুরোটা কিন্তু জেলা না, জেলার একটা অংশ। তাহলে উপধাতু বলতে কি বোঝায়, উপধাতু বলতে বোঝায় ধাতুর একটা অংশ, পুরোপুরি ধাতু না, কিন্তু ধাতুর একটা অংশ। তারপরে 15 নম্বর গ্রুপের মৌলসমূহকে বলা হয় নিকটোজেন জাতীয় মৌল। এখন নিকটোজেন জিনিসটা আসলে কি, নিকটোজেন বলতে বোঝায় শ্বাসরোধক পদার্থ। আমরা যে ঘুমের ট্যাবলেট খাই বা ঘুমের ওষুধ খাই, এটার মধ্যেও কিন্তু নিকটোজেন থাকে। এবং আমরা বিভিন্ন সিনেমা বা বিভিন্ন মুভিতে দেখতে পাই যে কি করা হয়, হিরোইনকে কি করা হয়, কিডন্যাপিং করা হয়, ঠিক না? এই যে কিডন্যাপিং করা হয় কিসের মাধ্যমে, দেখা যায় যে নাকের মধ্যে কিছু একটা রুমালের মধ্যে দিয়ে এই যে শ্বাসরোধক করা হয়, অজ্ঞান হয়ে যায়। এটার মধ্যেও কিন্তু কি থাকে, নিকটোজেন জাতীয় পদার্থ থাকে। হ্যাঁ, তারপরে 16 নম্বর যে গ্রুপ আছে এটাকে বলা হয় তোমার চালকোজেন জাতীয় মৌলের গ্রুপ। কি চালকোজেন, চালকোজেন জিনিসটা কি, চালকোজেন হচ্ছে তোমার পরিষ্কারক পদার্থ। 17 নম্বর গ্রুপকে বলা হয় হেলোজেন গ্রুপ, হেলোজেন, হেলোজেন, ঠিক আছে। তারপরে হচ্ছে 18 নম্বর গ্রুপটাকে কি বলা হয়, 18 নম্বর গ্রুপটাকে তোমার বলা হয় নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ, নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। অর্থাৎ তারা কারোর সাথে বন্ধনে আবদ্ধ হয় না, ইলেকট্রন ত্যাগও করে না, গ্রহণও করে না। তাহলে আমরা কি কি দেখলাম,
ক্ষার ধাতু গ্রুপ বলা হয়, প্রথম গ্রুপকে মৃৎক্ষার ধাতু গ্রুপ বলা হয়, দ্বিতীয় গ্রুপকে, তারপরে 13 নম্বর গ্রুপকে উপধাতু। উপধাতু বলতে কি, ধাতুর একটা অংশ বোঝায়, পুরোপুরি ধাতু না। তারপর 15 নম্বর গ্রুপটাকে বলা হয় নিকটোজেন, 16 নম্বর গ্রুপটাকে বলা হয় চালকোজেন এবং 17 নম্বর গ্রুপটাকে বলা হয় হ্যালোজেন এবং 18 নম্বর গ্রুপটাকে বলা হয় নিষ্ক্রিয় মৌলের গ্রুপ। তাহলে আশা করি গ্রুপটা নিয়ে তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এখন এটা থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কি এমসিকিউ আসতে পারে যে গ্রুপের মধ্যে সব থেকে বড় গ্রুপ কোনটি। তাহলে সব থেকে বড় গ্রুপ হচ্ছে 3 নম্বর গ্রুপ। কারণ কি, এখানে একটা দুইটা, এখানে আছে 15টা, এখানে আছে 15টা, মোট কয়টা 32টা না। তার মানে এটা থেকে তুমি একটা এমসিকিউ পেতে পারো, সেটা হচ্ছে গিয়ে যে সব থেকে বড় গ্রুপ বা সবচেয়ে বৃহৎ গ্রুপ কোনটা, সেটা হচ্ছে গিয়ে 3 নম্বর গ্রুপ, ঠিক আছে। এবং 3 থেকে 12 নম্বর গ্রুপের মৌলসমূহেরও একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। এই অবস্থান্তর মৌল নিয়ে তোমাদের এসএসসি মধ্যে এত বেশি বিস্তারিত আলোচনা করা হয়নি, কিন্তু ইন্টারমিডিয়েটে যখন তোমরা উঠবে তখন এটা নিয়ে বিস্তারিত জানতে পারবে, ঠিক আছে। এখন গ্রুপের ক্ষেত্রে আরো দুইটা গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষা, সেগুলো হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে গিয়ে আমরা সকলে জানি হাইড্রোজেন একটা গ্যাস, কিন্তু হাইড্রোজেন গ্যাস হওয়া সত্ত্বেও কেন সেটাকে ক্ষার ধাতু গ্রুপের মধ্যে এবং সবার উপরে কেন স্থান দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন গ্যাস হওয়া সত্ত্বেও সে ধাতুর মতো আচরণ করে, অর্থাৎ সে তার একটা ইলেকট্রন খুব সহজেই ত্যাগ করে দেয়, আর ত্যাগ করলে আমরা জানি ধাতু, যার কারণে তাকে কি করা হয়েছে, গ্যাসের গ্রুপের মধ্যে স্থান না দিয়ে কি করা হয়েছে, ক্ষার ধাতু গ্রুপের মধ্যে স্থান দেওয়া হয়েছে। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে হিলিয়ামকে কেন দ্বিতীয় নম্বর গ্রুপের মধ্যে স্থান না দিয়ে 18 নম্বর গ্রুপের মধ্যে স্থান দেওয়া হয়েছে। কারণ হচ্ছে গিয়ে হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করে, অর্থাৎ সে কারোর সাথে বন্ধনে আবদ্ধ হয় না, ত্যাগও করে না, গ্রহণও করে না, যার কারণে হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপের মধ্যে স্থান দেওয়া হয়েছে। তারপর আমরা দেখব ব্লক, সর্বশেষ হচ্ছে ব্লক। এখন এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক জিনিসটা আসলে কি, এগুলা তো আবার অরবিটালও, ঠিক না, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, ঠিক না। এগুলা তো তোমরা মোটামুটি যারা রসায়ন একটু হলেও পড়েছো তোমরা জানো। এখন আমরা ব্লক নিয়ে আলোচনা করব। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি পি ব্লক মুক্ত মৌল কোনটি বা পি ব্লক মৌল কাকে বলে, তাহলে খুব সহজ, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সর্বশেষ ইলেকট্রনটা যদি পি ব্লকে যায় তাহলে এটাকে পি ব্লক মুক্ত মৌল বলে। যদি এস ব্লকে যায় তাহলে এস ব্লক মুক্ত মৌল, যদি ডি ব্লকে যায় তাহলে ডি ব্লক মুক্ত মৌল। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সর্বশেষ ইলেকট্রনটি ডি ব্লকে গেলে সেটা ডি ব্লক, এস ব্লকে গেলে এস ব্লক। খুব সহজ, এটা কিন্তু তুমি মুখস্থ করা লাগে না। তাহলে এখন দেখো, তাহলে প্রশ্ন থাকতে পারে যে এস ব্লক মুক্ত মৌল কোনটি বা পি ব্লক মৌল কোনটি বা কয়টি। এস ব্লক মুক্ত মৌল হচ্ছে, এস ব্লক মুক্ত মৌল হচ্ছে তোমার 14টি। 14টি কোনগুলা কোনগুলা এস ব্লক মুক্ত মৌল, এই যে প্রথম গ্রুপ আছে না, প্রথম গ্রুপের 7টা, দ্বিতীয় গ্রুপের 6টা এবং পাশাপাশি হচ্ছে গিয়ে তোমার এই যে হিলিয়াম, এই হচ্ছে গিয়ে তোমার 14টা এস ব্লক মুক্ত মৌল। পি ব্লক মুক্ত মৌল কয়টি, পি ব্লক মুক্ত মৌল হচ্ছে তোমার 36টি। কোনগুলো সেই 36টি, এই যে হিলিয়াম বাদে এই যে এইগুলার আছে না, এই যে দেখো 6 6 36টা হচ্ছে কি তোমার কে পি ব্লক মুক্ত মৌল। ডি ব্লক মুক্ত মৌল কোনগুলা, ডি ব্লক মুক্ত মৌল হচ্ছে 41টি। কোনগুলো ডি ব্লক মুক্ত মৌল হচ্ছে, এই দেখো এই জায়গার মধ্যে এই দুই আর এই দুইটা বাদে, এই দুইটা বাদে এই যতগুলো আছে তুমি গুনলে দেখতে পাবা এখানে 38টা মৌল আছে। আরো তিনটা কোনগুলো, আরো তিনটা হচ্ছে গিয়ে ল্যান্থেনাম, অ্যাক্টেনাম এবং থোরিয়াম। এই তিনটাও কি, এই তিনটাও হচ্ছে তোমার ডি ব্লক মুক্ত মৌল। এফ ব্লক মুক্ত মৌল কয়টি, এফ ব্লক মুক্ত মৌল হচ্ছে গিয়ে তোমার 27টি। কোন 27টি, এই যার মধ্যে 30টা ছিল না, 30টা ছিল, তিনটা তো চলে গেছে কোথায়, তিনটা চলে গেছে তোমার ডি ব্লক মুক্ত মৌলে, আর বাকি যে 27টা রয়ে গেছে এগুলো হচ্ছে গিয়ে তোমার এফ ব্লক মুক্ত মৌল। এখন আমরা এই অধ্যায়ের আরো একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তোমরা যদি তোমাদের গাইড বইয়ের সৃজনশীল গুলো যদি একটু খেয়াল করো তাহলেই দেখতে পারবে বেশিরভাগ সৃজনশীলের গ নম্বর প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা করা হয়েছে যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করো। এখন পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় বলতে কি বোঝায়, অর্থাৎ যে মৌলটা পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ে কত নম্বর গ্রুপে অবস্থিত, তাহলে সেটা এখন আমরা খুব সহজেই শিখে ফেলবো। দেখো পর্যায় সারণীটা কিন্তু দেখো এই জায়গাটা একটু উঁচু, এই জায়গাটা একটু দেখো একটু ডাউন না, আবার এই জায়গাটা একটু উঁচু, মানে এটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি, 3টা ভাগে ভাগ করতে পারি না পর্যায় সারণীটাকে, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, আরেকটা হচ্ছে এইটা ভাগ। তার মানে 3টা সিস্টেমে আমাদেরকে গ্রুপ নির্ণয় এবং পর্যায় নির্ণয় শিখতে হবে। তাহলে এই জায়গা থেকে আমরা ম্যাগনেসিয়াম ধাতুটা
নেই। তোমরা যারা ইলেকট্রন বিন্যাস পারো না তারা আমার ইউটিউব চ্যানেলে খুব সহজে ইলেকট্রন বিন্যাস শেখার ক্লাস দেওয়া আছে, গিয়ে আগে দেখে আসতে পারো। এখন দেখো আমরা জানি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, 12টা। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে আমরা পাই 1s2 2s2 2p6 3s2। ঠিক আছে, তাহলে 12টা হয়ে গেছে। এখন আমরা কিভাবে এইটার পর্যায় এবং গ্রুপ নির্ণয় করব? পর্যায় নির্ণয় একেবারে সহজ। কি, সর্বশেষ যে শক্তি স্তরটা থাকবে এই নাম্বারটি হচ্ছে তোমার পর্যায়, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তর নাম্বার কত, 3 না? তাহলে এটাই হচ্ছে তোমার কি, পর্যায়। তাহলে পর্যায় কত নম্বর, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই দেখো এটা হচ্ছে কি তোমার পর্যায়। তার মানে ম্যাগনেসিয়াম 3 নম্বর পর্যায়ের মৌল। তারপর হচ্ছে কি আমরা গ্রুপ নির্ণয় করব। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে এই যে আমরা একটু আগে যে পর্যায় সারণীর ম্যাজিক নাম্বার শিখলাম না, এই যে ম্যাজিক নাম্বার কি কি, 2 8 8 18 18 32 32। এখন এইটা দিয়ে আমরা কি করব, খুব সহজেই গ্রুপ নির্ণয় করব। কিভাবে, দেখো প্রথমে কয়টা আছে ম্যাজিক নাম্বার, 2টা। তার মানে এই দেখো 2টা ইলেকট্রন, তার মানে এটা ফিল আপ। তারপর হচ্ছে কি 8টা, পরে ম্যাজিক নাম্বার কত, 8 না? তাহলে দেখো 2 আর 6 মোট কয়টা, 8টা। তারপরের ম্যাজিক নাম্বারটা হচ্ছে কি তোমার 8, কিন্তু আছে এই জায়গায় কয়টা, 2টা না? তার মানে এই যে ম্যাজিক নাম্বারটা কি পূর্ণ হলো, হলো না। তাহলে কোনটা অপূর্ণ থেকে গেল, এস অপূর্ণ না? তাহলে এস যদি অপূর্ণ হয়, এস এর মধ্যে যতটা ইলেকট্রন থাকবে এটাই তার গ্রুপ নম্বর। তাহলে কয়টা এস এর মধ্যে আছে, কয়টা, 2টা না? তার মানে দেখো ম্যাগনেসিয়াম দ্বিতীয় গ্রুপের মৌল। তাহলে ম্যাগনেসিয়ামের পর্যায় কত, ম্যাগনেসিয়ামের পর্যায় নাম্বার হচ্ছে 3 এবং গ্রুপ নাম্বার হচ্ছে 2। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি আরেকটা যদি উদাহরণ দিই, যেমন ধরো লিথিয়াম, লিথিয়ামের কত, 3। লিথিয়ামের ক্ষেত্রে কি হবে, 1s2 2s1। এখন দেখো প্রথমে ম্যাজিক নাম্বারটা কত, 2, তাহলে 2 ফিল আপ হয়েছে, ঠিক না? তারপরে হচ্ছে কি 8, কিন্তু আছে যায় কয়টা ইলেকট্রন, একটা। তার মানে এটা অপূর্ণ না? অপূর্ণ হলে কি হবে, কে অপূর্ণ আছে, এস। তার মানে যদি শুধু এস অপূর্ণ থাকে সেক্ষেত্রে এস এর যতটা ইলেকট্রন থাকবে এটাই তার গ্রুপ নম্বর। তাহলে এস এর মধ্যে ইলেকট্রন আছে কয়টা, একটা না? তার মানে সে 1 নম্বর গ্রুপের মৌল। তারপরে দেখো আমরা এই যে এই জায়গাটা থেকে যে কোনো একটা মৌল নিতে পারি। সেটা ধরো টাইটেনিয়াম নিলাম। টাইটেনিয়ামের কত, টাইটেনিয়ামের হচ্ছে তোমার 22। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। তাহলে দেখো 2 4 10 12 18 আর হচ্ছে কি তোমার 20 22। যারা এই নিয়মটা বুঝতেছো না তারা আমার ইউটিউব চ্যানেলে ইলেকট্রন বিন্যাস নিয়ে খুব সহজে সুন্দর ক্লাস দেওয়া আছে, দেখে আসতে পারো। এখন দেখো তাহলে আমরা এটার পর্যায় কত, টাইটেনিয়ামের পর্যায় কত, টাইটেনিয়ামের পর্যায় হচ্ছে গিয়ে সর্বশেষ শক্তি স্তর যেটা এটা। তাহলে সর্বশেষ শক্তি স্তর নম্বর কত, 4 না? তাহলে টাইটেনিয়ামের পর্যায় হচ্ছে তোমার 4, ঠিক না? তারপর হচ্ছে গিয়ে দেখো আমরা এখন ম্যাজিক নাম্বার দিয়ে কি করব, গ্রুপ নির্ণয় করব। দেখো প্রথমে হচ্ছে গিয়ে তোমার কি, যে ম্যাজিক নাম্বার প্রথমে 2, তার মানে আমি 2 দিলাম। তারপরে কত, 8, এই দেখো 8, তারপরে আবার 8, তারপরে আবার 8 দিলাম। তারপরে ম্যাজিক নাম্বারটা কত, 18 না? আমি দেখো তো এই জায়গায় কি 18টা আছে, এই জায়গায় কি 18টা আছে কিনা, অবশ্যই 18টা নাই। তাহলে দেখো তো কয়টা আছে, কে কে অপূর্ণ, এস এবং ডি অপূর্ণ না? তাহলে এস এবং ডি এর ইলেকট্রন সংখ্যা যোগ করে দিলেই আমি গ্রুপ নম্বর পেয়ে যাবো। অর্থাৎ এস এর মধ্যে আছে 2টা, ডি এর মধ্যে আছে 2টা, তার মানে তার গ্রুপ কত, 4। তার মানে আমরা কি পেলাম, যে টাইটেনিয়ামের পর্যায় সংখ্যা কত, পর্যায় হচ্ছে 4 নম্বর পর্যায় এবং গ্রুপ নম্বর কত নম্বর, গ্রুপ হচ্ছে তোমার 4 নম্বর গ্রুপ। ঠিক আছে, তাহলে আমরা বুঝে ফেললাম এইখানে যতগুলো আছে সবগুলো তুমি একইভাবে করলে পেয়ে যাবা। তারপর হচ্ছে লাস্ট, আমাদের যেটা লাস্ট হচ্ছে কি, এই যে এই সেটের মৌলগুলা, ধরো এই সেটের মৌলগুলা থেকে আমি অক্সিজেন নিলাম। অক্সিজেন, অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে কি তোমার 8। হ্যাঁ, তাহলে ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p4। হ্যাঁ, এখন আমরা কি করব, এটার পর্যায় কত, পর্যায় হচ্ছে 2, যেহেতু সর্বশেষ শক্তি স্তর নম্বরটা কত, 2 না? তার মানে পর্যায় হচ্ছে 2। তাহলে গ্রুপ কিভাবে নির্ণয় করব, ওই যে আগের মতো ম্যাজিক নাম্বার দিয়ে, প্রথম কত, 2, তাহলে 2টা আছে যা ইলেকট্রন। তারপর হচ্ছে কত, তারপরে ম্যাজিক নাম্বারটা কত, 8, কিন্তু এই যার মধ্যে আছে কয়টা, 6টা না? তার মানে এটা অপূর্ণ অবস্থায় আছে। তাহলে কে কে অপূর্ণ আছে, এস আর পি অপূর্ণ আছে। যদি এস আর পি অপূর্ণ থাকে তাহলে তোমরা মনে রাখবে এটার ক্ষেত্রে গ্রুপ নির্ণয় করতে হলে 10 যোগ করতে হবে। তাহলে কয়টা হবে, 2 যোগ 4 যোগ 10 মানে কত, 16 নম্বর গ্রুপের মৌল। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন আমরা এই যার মধ্যে 10টা যোগ করতেছি। দেখো তো পর্যায় সারণীটা কিরকম, এই যে মাঝখানে একটা খাদের মতো না, 10টা ঘর কিন্তু খাদের মতো চলে গেছে। তার মানে এই যে 10টা ঘর খাদের কারণে চলে গেছে, এর জন্য আমরা এই যে এটার ক্ষেত্রে 10 যোগ করতে হয়। ঠিক আছে, তাহলে প্রথম আমরা কি শিখলাম, যদি অপূর্ণ অবস্থায় দেখি কি আছে, শুধুমাত্র এস আছে। হ্যাঁ, শুধুমাত্র এস আছে, তখন এইটার ইলেকট্রন সংখ্যায় গ্রুপ নম্বর। আর যদি আমরা দেখি যে
এস এবং ডি অপূর্ণ আছে, তখন আমরা এই দুইটা যোগ করে দিয়ে যত হবে এটাই তার গ্রুপ নাম্বার। আর যদি দেখি যে এস আর পি অপূর্ণ অবস্থা আছে, তাহলে আমরা এটার সাথে 10 যোগ করেই গ্রুপ নির্ণয় করতে পারি। এবং পর্যায় তো খুবই ইজি। পর্যায় কোনগুলা? পর্যায় হচ্ছে কি তোমার এই যে সর্বশেষ যে শক্তি স্তর নম্বরটা থাকবে এটাই হচ্ছে তোমার পর্যায়, অর্থাৎ 3, এটার হচ্ছে 2, এটার পর্যায় হচ্ছে 4, এটার পর্যায় হচ্ছে 2। তাহলে আশা করি খুব সহজে তোমরা পর্যায় নির্ণয় এবং গ্রুপ নির্ণয় পারবে। এখন আমরা শিখবো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, অর্থাৎ পর্যাবৃত্ত ধর্ম। যে টপিকসটা থেকে বরাবরের মতো প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এবং তুমি যদি তোমার গাইড বইটা একটু খুলে দেখো তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের মধ্যে এই পর্যাবৃত্ত ধর্ম থেকে প্রশ্ন করা হয়েছে। তাহলে বুঝতেই পারছো এই টপিকসটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটা দেখার পর যদি তোমার কাছে ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমার গুরুত্বপূর্ণ মতামতটা জানাতে পারো। পাশাপাশি তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসটা শেয়ার করতে পারো। চলো তাহলে আমরা সেই মহা গুরুত্বপূর্ণ টপিকসটা নিয়ে আলোচনা করি। প্রথমেই পর্যাবৃত্ত ধর্মের প্রথমেই যেই টপিকসটা আছে সেটা হচ্ছে কি ধাতব ধর্ম। এখন ধাতব ধর্ম জিনিসটা আসলে কি? আচ্ছা, মুসলমানদের ধর্মের নাম কি? ইসলাম ধর্ম, ঠিক না? তাহলে ধাতুর ধর্মের নাম কি? ধাতুর ধর্মের নাম হচ্ছে ধাতব ধর্ম। এখন মনে প্রশ্ন জাগে যে ধাতু কোনগুলো? আমরা যদি স্বাভাবিকভাবে দেখি যে বস্তুগুলাকে আমরা আঘাত করলে ঝনঝন আওয়াজ হবে সেগুলোই হচ্ছে তোমার ধাতু। কিন্তু রসায়নের ভাষায় সেটাকে কিভাবে বলে? রসায়নের ভাষায় যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ যারা ইলেকট্রন ত্যাগ করবে, যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে কি বলা হয়? ধাতু বলা হয়। আর ইলেকট্রন ত্যাগ করার যে ধর্মটা, ধাতুর ধর্মটা আসলে কি? ধাতুর ধর্ম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, এই ধর্মটাই হচ্ছে তোমার ধাতব ধর্ম। এখন আমরা দেখব যে একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে পর্যায়ভিত্তিক ভাবে ধাতব ধর্ম বাড়ে না কমে, এবং গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে আসলে বাড়ে না কমে। দেখো প্রথমে আমরা পর্যায়ভিত্তিক নিয়ে আলোচনা করব, ঠিক না? এখন দেখো, ধরো তোমাকে আমি একটা আগে উদাহরণ দিই। ধরো তোমার কাছে আছে 110 টাকা, তোমার আরেক বন্ধুর কাছে আছে 120, আরেকজনের কাছে আছে 130, আরেকজনের কাছে আছে 140 টাকা, আরেকজনের কাছে আছে 150 টাকা। এখন আমি তোমাদের সবাইকে বললাম যে তোমরা 100 টাকা রেখে বাদ বাকি যে খুচরো টাকাগুলো আছে সেগুলো আমাকে দিয়ে দাও। বলো তো কে সবার আগে দিয়ে দিবে? যার কাছে এক্সট্রা 10 টাকা আছে, অর্থাৎ যার কাছে 110 টাকা আছে সে কিন্তু খুব সহজেই 10 টাকাটা দিয়ে দিবে। কারণ কারণ সে ভাববে যে বাদ বাকি তাদের তো আরো 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা দিতে হচ্ছে, কিন্তু আমার তো মাত্র 10 টাকা দিতে হচ্ছে, যার কারণে সে খুব সহজেই কি করবে? সেই 10 টাকাটা দিয়ে দিবে। তাহলে তার দানশীলতা কি সবচেয়ে বেশি, বা দিয়ে দেওয়ার সক্ষমতা বা ইচ্ছাটা সবচেয়ে বেশি। তাহলে আমরা কি বুঝলাম? যার কাছে যত কম থাকবে সে তত তাড়াতাড়ি ত্যাগ করে দিবে, আর যে যত তাড়াতাড়ি ত্যাগ করবে তার ধাতব ধর্ম তত বেশি। তাহলে আমরা দেখো তো একই পর্যায়ের ক্ষেত্রে যখন আমরা দেখি, দেখো তো এইটার ক্ষেত্রে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2টা, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3টা, সিলিকনের ক্ষেত্রে 4টা, ফসফরাসের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে 5টা এবং সালফারের ক্ষেত্রে আছে 6টা। এখন দেখো তো কে সবার আগে বা কে সবচেয়ে তাড়াতাড়ি ত্যাগ করে দিবে? দেখো সোডিয়ামের যেহেতু একটা ইলেকট্রন আসে শেষ কক্ষপথে, তার মানে সে খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে দিবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একই পর্যায়ে যত আমি বাম থেকে যত ডান দিকে যাচ্ছি ততই তাদের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে না একটা একটা করে। সেক্ষেত্রে তাদের কি হবে? ধাতব ধর্ম কমতে থাকবে। কারণ কি? আমরা তো জানি যত ইলেকট্রন বাড়বে তার ত্যাগ করতে তত বেশি কষ্ট হবে, সে ত্যাগ করতে চাইবে না, সে কি করতে চাইবে? গ্রহণ করতে চাইবে। অর্থাৎ প্রত্যেকটা মৌলই তো আমরা জানি ত্যাগ বা গ্রহণ করে একটাই কারণ। সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে গিয়ে অষ্টক পূরণ করা। তাহলে দেখো তো সোডিয়ামের কিন্তু অষ্টক পূরণ হইতে শেষ কক্ষপথে আরো 7টা ইলেকট্রন লাগে, যেটা অসম্ভব। সে কি করে? তার জন্য একটা ইলেকট্রন খুব সহজে ত্যাগ করে দেয় এবং তার সর্বশেষ কক্ষপথটা কি হয়ে যায়? নাই হয়ে যায়। তখন তার এই সর্বশেষ কক্ষপথ কোনটা হয়? এই যে দ্বিতীয় শক্তি স্তরটা না? দেখো দ্বিতীয় শক্তি স্তর কিন্তু আবার অষ্টক পূরণ। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও সেম বিষয়টা। সে তার অষ্টক পূরণ হইতে আরো কয়টা লাগে? 6টা ইলেকট্রন না? যা গ্রহণ করা প্রায় অসম্ভব। সেক্ষেত্রে সে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিবে আর তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন পূর্ণ হবে। এইভাবেই যত বাম থেকে যত ডানে যাওয়া যায় ততই তাদের কি হচ্ছে? ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। আর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেলে তো তাদের ত্যাগ করার প্রবণতাটা কমে এবং তারা চায় কি? গ্রহণ করার মাধ্যমে তাদের অষ্টকটা পূরণ করতে। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি খুব সুন্দর করে লিখে দিয়েছি, একই পর্যায়ের ক্ষেত্রে যত বাম থেকে যত ডানে যাওয়া যায় তত তাদের ধাতব ধর্ম কি? কমতে থাকে না? ধাতব ধর্ম কি করে? ধাতব ধর্ম কমতে থাকে। কারণ কি?
কারণ প্রতি ক্ষেত্রে নতুন করে একটি ইলেকট্রন যুক্ত হয়, কিন্তু নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না। দেখো এই জায়গায় কিন্তু কোনো নতুন শক্তি স্তর যুক্ত হয় নাই, ঠিক না? তিনটা আছে, তিনটেই আছে। তারপর কি, যার ফলে বাম থেকে ডানে গেলে মৌলসমূহের ইলেকট্রন ত্যাগের চাইতে কি হয়, গ্রহণের প্রবণতা ক্রমান্বয়ে বাড়তে থাকে। আর গ্রহণের প্রবণতা বাড়লে তো তার ধাতব ধর্ম কমতে থাকে। তারপরে এই জায়গার মধ্যে এই যে ডট ডট দিয়ে দিছি, এই জায়গার মধ্যে কি লিখবা, উপরোক্ত কারণেই একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম ক্রমান্বয়ে কমতে থাকে। তাহলে আশা করি পর্যায় ভিত্তিকটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় আবার ভিডিওটা পিছন থেকে টেনে দেখতে পারো। তারপরে দেখো আমরা এখন শিখবো গ্রুপ ভিত্তিক ভাবে, ঠিক আছে? গ্রুপের ক্ষেত্রে দেখো তো আমি এই যে তোমার প্রথম গ্রুপটা লিখেছি তোমাদের বোঝার জন্য। একই গ্রুপের ক্ষেত্রে বিষয়টা কি হয় দেখো তো। একই গ্রুপের ক্ষেত্রে তোমার দেখো তো এইটার মধ্যে আছে একটা ইলেকট্রন, এই যে এইগুলা হচ্ছে তোমার নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াস। এখন দেখো তো প্রথমটার এই যে হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন, এই যে একটা, লিথিয়ামের তিনটা, এই যে একটা দুইটা তিনটা, সোডিয়ামের 11টা। এখন দেখো তো উপর থেকে নিচে গেলে তোমার ধাতব ধর্ম বাড়বে না কমবে? কমবে। কারণটা কি? কারণটা এখন আমরা দেখব। যে আমরা তো জানি যত তাড়াতাড়ি ত্যাগ করবে তত তার ধাতব ধর্ম বেশি। দেখো তো উপর থেকে যখন আমরা নিচে যাচ্ছি তখন কিন্তু দেখো সর্বশেষ কক্ষপথটা, এই যে প্রথম কক্ষপথটা নিউক্লিয়াসের খুব কাছাকাছি অবস্থান করে। দ্বিতীয়টার ক্ষেত্রে লিথিয়ামের সর্বশেষ কক্ষপথটা আরেকটু দূরে। সোডিয়ামের ক্ষেত্রে কক্ষপথটা কি 3 নম্বর শক্তিস্তর না, অর্থাৎ আরো দূরে। হ্যাঁ, 4 নম্বরটা যদি আমি লিখি তাহলে সেটা 4 নম্বর কক্ষপথ, অর্থাৎ নিউক্লিয়াস থেকে আরো দূরে সরে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপর থেকে যত আমরা নিচের দিকে যাচ্ছি তারা কি হচ্ছে, নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরে সরে যাচ্ছে না সে সর্বশেষ শক্তি স্তরটা। আর আমরা জানি দূরে সরে গেলে কি হয়, আকর্ষণ কমে গেলে সে খুব সহজে ইলেকট্রনটা ত্যাগ করে দেয়। তাহলে দেখো একই গ্রুপের যত উপর থেকে যত নিচে যাওয়া যায় তত তাদের ধাতব ধর্ম বাড়তে থাকে। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে প্রতি ক্ষেত্রে নতুন একটা শক্তি স্তর যুক্ত হয়, কিন্তু নতুন কোনো ইলেকট্রন যুক্ত হয় না। যার কারণে ক্রমান্বয়ে কি হয়, সর্বশেষ শক্তি স্তরটা দূরে যেতে শুরু করে না। দূরে গেলে তো কি হয়, আকর্ষণ কমে। আর আকর্ষণ কমলে তো সে খুব সহজেই সেই জিনিসটা কি করবে, সেই ইলেকট্রনটা ত্যাগ করে দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একই গ্রুপের যত উপর থেকে যত নিচে যাওয়া যায় তত তাদের ধাতব ধর্ম কি হয়, ধাতব ধর্ম বাড়তে থাকে। কারণ প্রতি ক্ষেত্রে নতুন করে একটি শক্তি স্তর যুক্ত হয়, কিন্তু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা একই থাকে। দেখো তো সর্বশেষ শক্তি স্তরে একটাই আছে না, একটাই আছে। যার ফলে সর্বশেষ শক্তি স্তর নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরে যেতে শুরু করে এবং শেষ কক্ষপথের প্রতি আকর্ষণও কমতে থাকে। তারপর তুমি কি লিখতে পারো, উপরোক্ত কারণেই একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়, তোমার ধাতব ধর্মটা বাড়তে থাকে। অর্থাৎ তুমি নিউক্লিয়াসটাকে কার সাথে তুলনা করতে পারো, মায়ের সাথে তুলনা করতে পারো। তা মায়ের যদি যত কাছে ছোট বাচ্চাটা থাকে, ধরো কুলের বাচ্চাটা, তা কিন্তু তুমি খুব সহজেই কি করতে পারবে না, চিনে নিতে পারবে না। কারণ কি, সে মা কি করবে, একটু বল প্রয়োগ করবে। কিন্তু ধরো আরেকটা ছেলে, ধরো তার 15 থেকে 20 বছর বয়স, সে কিন্তু দূরে দূরে হাঁটে। হ্যাঁ, তখন তুমি চাইলেই কয়েকজন মিলে, মানে মা তো এটার মধ্যে কি কোনো ইন্টারফেয়ার করতে পারবে না, অর্থাৎ জোর খাটাতে পারবে না। তুমি নিউক্লিয়াসটাকে মার সাথে তুলনা করতে পারো। তাহলে আমরা বুঝতে পারলাম যে গ্রুপের ক্ষেত্রে যেহেতু নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে, আকর্ষণ কমতেছে। আর আকর্ষণ কমলেই খুব সহজে সেই ইলেকট্রনটা ত্যাগ করে দিচ্ছে। তাহলে আশা করি ধাতব ধর্মের ক্ষেত্রে তুমি পর্যায়ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিকটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো অধাতব ধর্ম। হ্যাঁ, এখন শিখবো অধাতব ধর্ম। এখন অধাতব ধর্ম জিনিসটা আসলে কি, অধাতুর যে ধর্ম সেটাকেই বলা হয় তোমার অধাতব ধর্ম। ঠিক, অর্থাৎ যে সকল মৌলকে তুমি আঘাত করলে ঝনঝন আওয়াজ করবে না, এগুলোকে তোমার কি বলা হয়, অধাতু বলা হয়। এবং অধাতুর ধর্মটাকেই বলা হয় অধাতব ধর্ম। এখন রসায়নের ভাষায় অধাতুটাকে কিভাবে আমাদের কাছে ইন্ট্রোডিউস করে, সেটা হচ্ছে গিয়ে যে সকল ধাতু ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অধাতু বলা হয়। আর আমরা একটু আগে কি শিখলাম, যে সকল ধাতু ত্যাগ করে তাদেরকে ধাতু, আর যে সকল ধাতু গ্রহণ করে তাদেরকে কি বলা হয়, অধাতু বলা হয়। তাহলে এই যে গ্রহণ করার যে প্রবণতা সেটাকেই তোমার কি বলা হয়, গ্রহণ করার যে ধর্ম সেটাকে বলা হয় তোমার অধাতব ধর্ম। এখন দেখো তো কখন সে বেশি গ্রহণ করে, ধরো তোমার কাছে আছে আর মাত্র কত, ধরো তোমার কাছে আছে, ধরো একটা জিনিস তুমি কিনতে যাচ্ছ, তোমার সেটা দাম হচ্ছে 80 টাকা। তোমার কাছে আছে মাত্র, ধরো একজনের কাছে আছে 20 টাকা, আরেকজনের কাছে আছে 30, আরেকজনের কাছে 40, আরেকজনের কাছে 60, আরেকজনের কাছে ধরো 70 টাকা আছে। এমন একটা জিনিস কিনতে যাচ্ছ, এটার দাম কত, 80 টাকা, এটার দাম 80 টাকা। এখন দেখো তো যার কাছে 20 টাকা আছে সে কি 60 টাকা কোনোভাবে ম্যানেজ করতে পারবে? যদিও পারে, অনেক বেশি কষ্ট হবে। কিন্তু যার কাছে 70 টাকা আছে সে কিন্তু খুব সহজেই 10 টাকাটা যে কারো কাছ থেকে ধার নিতে পারবে, খুব সহজেই ম্যানেজ করতে পারবে, ঠিক না? তাহলে আমরা বুঝতে পারলাম কি,
যার কাছে যত বেশি টাকা থাকবে সে খুব সহজে কি করতে পারবে, কম টাকাটা ম্যানেজ করতে পারবে। ইলেকট্রনের ক্ষেত্রেও বিষয়টা সেম, প্রত্যেকটা মৌলই তো চায় তার সর্বশেষ কক্ষপথে কি হতে, অষ্টক পূরণ করার জন্য না। দেখো তো সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা আছে ইলেকট্রন, একটা, তার আরো অষ্টক পূরণ করতে কয়টা লাগে, 60টা লাগে, ঠিক না, 60টা লাগে। ম্যাগনেসিয়ামের আরো 6টা লাগে, অ্যালুমিনিয়ামের আরো 5টা লাগে, ঠিক না। তাহলে দেখো তো আমরা যত বাম থেকে যত ডানে যাচ্ছি তত কি ইলেকট্রন বাড়তেছে না। আর আমরা তো জানি যে মৌলটা যত তাড়াতাড়ি যত সহজে ইলেকট্রনটা গ্রহণ করতে পারবে তার অধাতব ধর্ম তত বেশি। এখন কে তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করতে পারবে, যার কম ইলেকট্রন প্রয়োজন সে খুব তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। যেমন দেখো এই যে সালফার, সালফারের অষ্টক পূরণ হতে আর কয়টা লাগে, 2টা ইলেকট্রন লাগে। আর ফসফরাসের কয়টা, 3টা। তার মানে ফসফরাসের চাইতে সালফার আরো তাড়াতাড়ি কি করতে পারবে, ইলেকট্রনটা গ্রহণ করতে পারবে। তার মানে ফসফরাসের চাইতে সালফারের অধাতব ধর্ম বেশি। এবং আমি যদি দেখি বাম থেকে ডানে গেলে কি হচ্ছে, ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। আর আমরা জানি ইলেকট্রন সংখ্যা বাড়লে তার অধাতব ধর্ম কি হতে থাকে, বাড়তে থাকে। তার মানে আমরা বলতে পারি যে একই পর্যায়ের ক্ষেত্রে যত বাম থেকে যত ডানে যাওয়া যায় তত তাদের অধাতব ধর্ম কি হয়, অধাতব ধর্ম তোমার বাড়তে থাকে। হ্যাঁ, কারণ প্রতি ক্ষেত্রে নতুন করে একটি ইলেকট্রন যুক্ত হয় কিন্তু নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না। এই যে নতুন করে একটা একটা ইলেকট্রন যুক্ত হচ্ছে বলেই তো সে তার লক্ষ্যের দিকে পৌঁছাচ্ছে। তার আরো কম ইলেকট্রন প্রয়োজন হচ্ছে, কারণ তার আরো কম ইলেকট্রন প্রয়োজন হচ্ছে এবং সে খুব সহজে ইলেকট্রনটা গ্রহণ করে ফেলতে পারতেছে। তারপরে কি, যার ফলে বাম থেকে ডানে গেলে মৌলসমূহের ইলেকট্রন ত্যাগের চাইতে কি হয়, গ্রহণের প্রবণতা ক্রমান্বয়ে বাড়তে থাকে। তারপর তুমি কি লিখতে পারো, উপরোক্ত কারণেই যে অধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়তে থাকে, খুবই ইজি। তারপর দেখো আমরা গ্রুপ ভিত্তিক ভাবে যদি দেখি একই এক্সপ্লেনেশন। দেখো উপর থেকে যখন আমরা নিচে যাচ্ছি প্রতি ক্ষেত্রে নতুন একটা শক্তি স্তর যুক্ত হচ্ছে, নিউক্লিয়াস থেকে দূরে যেতে শুরু করতেছে। দূরে গেলে কি হয়, আকর্ষণ কমতে থাকে। আকর্ষণ কমলে সর্বশেষ কক্ষপথের প্রতিও তার আকর্ষণ যেহেতু কমে, সে আর কি করতে পারে না, সর্বশেষ কক্ষপথটা সে ফিল আপ করতে চায় না, আসলে তার ওই ধরনের আর আকর্ষণটা কাজ করে না। তাহলে গ্রুপের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, একই গ্রুপের যত উপর থেকে যত নিচে যাওয়া যায় তত তাদের অধাতব ধর্ম কি হয়, অধাতব ধর্ম তার কমতে থাকে। কারণ কি, কারণটা হচ্ছে গিয়ে তোমার যে নিউক্লিয়াস থেকে যখন সর্বশেষ কক্ষপথটা দূরে যাইতে শুরু করে তখন তার আর কি ইচ্ছা থাকে না, যত দূরে যাবে ততই তার আকর্ষণ বা ইচ্ছা শক্তিটা কমতে থাকে, যে সে চায় না সর্বশেষ শক্তি স্তরটা আর ফিল আপ হোক। যেমন ধরো তোমার খুব কাছে একটা ইন্ডাস্ট্রি আছে, আবার খুব দূরে একটা ইন্ডাস্ট্রি আছে, যেইটাতে তোমার বেশি প্রফিট হচ্ছে বা যেইটা তোমার খুব প্রিয় ওইটার কাছে কিন্তু তুমি থাকতেছো, আর দূরেরটার প্রতি তোমার এত আকর্ষণ কিন্তু কাজ করে না। এখন ধরো তোমার এই যে কাছেরটার প্রয়োজন হলো 2 লাখ টাকা, দূরেরটাও প্রয়োজন হলো 2 লাখ টাকা, তাহলে তুমি কোনটা আগে মেরামত করবে, কাছেরটা না যেটা তোমার প্রিয়, দূরেরটার প্রতি তোমার এত আকর্ষণ নাই বিধায় তুমি চাচ্ছ না ওইটা আর এখন আর ফিল আপ করতে, ঠিক না। এখন দেখো এটাও সেম, যেহেতু নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছে আকর্ষণ কমছে, আর আকর্ষণ কমলেই তাদের কি হচ্ছে, অধাতব ধর্মটা কি হচ্ছে, কমে যাচ্ছে, মানে তার গ্রহণের প্রবণতাটা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এইটাই বিষয়। তাহলে আশা করি ধাতব ধর্ম অধাতব ধর্ম বুঝতে পেরেছো। তারপরের টপিকসটা হচ্ছে তোমার, তারপরের টপিকসটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, ঠিক আছে। এখন দেখো, আচ্ছা আমি যখন এখন এই রুমে আছি, আমি কিন্তু একা একা আছি, ঠিক আছে। এখন দেখো আমি একা থাকা অবস্থায় এই রুমের মধ্যে যতটুকু জায়গা ফাঁকা আছে, ধরো আরো 2 থেকে 3 জন মানুষ যদি এই রুমের মধ্যে আসে তখন কি জায়গার পরিমাণটা কমে যাবে না? অবশ্যই কমে যাবে। তাহলে কমে কিভাবে, যখন মানুষের পরিমাণ বাড়তেছে তখন জায়গার পরিমাণ কমতেছে। সেক্ষেত্রে তোমার এই যে মৌলগুলোর ক্ষেত্রেও একই রুলস অ্যাপ্লাই হবে, অর্থাৎ দেখবে যখন যত ইলেকট্রন বাড়তে থাকবে তাদের মধ্যে জায়গা কমতে থাকবে, ঠিক না। আচ্ছা আগে আমরা পর্যায়ভিত্তিক ভাবে সেই ধর্মটা দেখি আসলে কি হয় পর্যায়ভিত্তিক ক্ষেত্রে। দেখো তো একই পর্যায়ের বাম থেকে যখন আমরা ডানে যাচ্ছি তখন কিন্তু তার কি হচ্ছে, দেখো প্রথমটার ক্ষেত্রে একটা ইলেকট্রন, শক্তিস্তর কিন্তু একই থাকতেছে, কিন্তু ইলেকট্রন এটার মধ্যে একটা সর্বশেষ শক্তিস্তর, এটা 2টা, এটা 3টা, এটা 4টা, তার মানে ক্রমান্বয়ে একটা একটা করে বাড়তেছে। আর বাড়লে কি হয়, জায়গার পরিমাণ কমে না। যেমন দেখো এই জায়গার মধ্যে আমরা জানি তৃতীয় শক্তি স্তরের মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে, তৃতীয় শক্তি স্তরের মধ্যে তোমার 18টা ইলেকট্রন থাকতে পারে, আছে কয়টা, একটা। তার মানে আরো কতজনের জায়গা ফাঁকা আছে, 17 জনের না, 17 জনের জায়গা ফাঁকা আছে। তারপরে দেখো পরেরটার মধ্যে কি, পরেরটার মধ্যে আছে 2টা, আরো 16 জনের জায়গা ফাঁকা আছে, ঠিক না। পরেরটার মধ্যে 15 জনের জায়গা, পরেরটার মধ্যে 14 জন, পরেরটা 13 জন, পরেরটা 12 জন, পরেরটা আরো থাকলে 11 জন। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি, যতই বাম থেকে যত ডানে যাচ্ছি তাদের একটা একটা করে ইলেকট্রন বাড়তেছে, আর ইলেকট্রন বাড়লে
কি হয়, মৌলসমূহের যে ততই তাদের মধ্যে জায়গার পরিমাণটা কমতে থাকে, অর্থাৎ পারমাণবিক আকার বা ব্যাসার্ধটা কমতে থাকে। তাহলে আমরা এরকম বলতে পারি যে একই পর্যায়ের ক্ষেত্রে যত বাম থেকে যত ডানে যাওয়া যায় তত তাদের কি হয়, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কি হয়, কমতে থাকে। হ্যাঁ, কমতে থাকে। তারপর কারণ প্রতি ক্ষেত্রে নতুন করে একটি ইলেকট্রন যুক্ত হয়, এই যে ইলেকট্রন যুক্ত হওয়ার ফলে তো জায়গার পরিমাণটা অর্থাৎ ব্যাসার্ধের পরিমাণটা কি হচ্ছে, কমতেছে না, কমতেছে। কিন্তু নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না। নতুন যদি কোনো শক্তি স্তর যুক্ত হলো তাইলে তো তোমার আর জায়গার পরিমাণটা বাড়তো। যেহেতু শক্তি স্তর একই থাকতেছে রুমে, মানে এই যে শক্তি স্তরটার আয়তন যতটুকু ততটুকুই থাকতেছে, শুধুমাত্র তুমি কি করতেছো, প্রতি ক্ষেত্রে একজন একজন অর্থাৎ একটা একটা করে ইলেকট্রন বাড়াইতেছো, তার মানে কি জায়গার পরিমাণটা কমতেছে। যার ফলে বাম থেকে ডানে গেলে মৌলসমূহের কি হয়, ইলেকট্রন ত্যাগের চেয়ে গ্রহণের প্রবণতা ক্রমান্বয়ে বাড়তে থাকে। এই লাইনটা তুমি না দিলেও চলবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার গ্রুপের ক্ষেত্রে বিষয়টা আসলে কি হয়, গ্রুপের ক্ষেত্রে দেখো তো উপর থেকে নিচে গেলে মানে পারমাণবিক ব্যাসার্ধটা তোমার বাড়তে থাকে। কারণ কি, কারণ হচ্ছে কি দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন একই থাকতেছে। আচ্ছা আমি বুঝাই, এটার মধ্যে আর কয়জন মানুষের জায়গা ফাঁকা আছে, একজন, একটা ইলেকট্রনের জায়গা ফাঁকা আছে না, একটা ইলেকট্রনের। এটার মধ্যে দুইটা থাকতে পারে, পরেরটার মধ্যে কয়টা থাকতে পারে, আটটা। তাহলে আরো কতজনের জায়গা ফাঁকা আছে, আছে একটা, আরো 7 জনের জায়গা ফাঁকা আছে না, 7 জনের জায়গা ফাঁকা আছে। তারপরেরটার মধ্যে প্রথমটা থাকতে পারে 2 জন, দুইটা আছে, পরেরটা থাকতে পারে 8 জন, 8 জন ফিল আপ আছে। পরেরটা থাকতে পারে 18 জন, কিন্তু আছে কয়জন, আছে মাত্র একজন, তার মানে আরো 17 জনের জায়গা ফাঁকা আছে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি যত উপর থেকে আমরা নিচে যাচ্ছি তত তাদের কি হচ্ছে, ইলেকট্রন সংখ্যা সর্বশেষ শক্তি স্তরে একই থাকতেছে, কিন্তু তোমার শক্তি স্তর বাড়তেছে। মানে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন একই থাকতেছে কিন্তু শক্তি স্তর একটা একটা করে বাড়তেছে। আর একটা একটা করে শক্তি স্তর বাড়লে তো জায়গার পরিমাণও বাড়তেছে, আর জায়গার পরিমাণ বাড়লে তো পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বাড়ে। তার মানে আমরা বুঝতে পারলাম যে একই গ্রুপের যত উপর থেকে যত নিচে যাওয়া যায় তত তাদের কি হয়, তত তাদের পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কি হতে থাকে, আকার বা ব্যাসার্ধ বাড়তে থাকে। ঠিক আছে, আকার বা ব্যাসার্ধ বাড়তে থাকে। কারণ প্রতি ক্ষেত্রে নতুন করে একটি শক্তি স্তর যুক্ত হয়, কিন্তু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা একই থাকে। এই যে বলতে পারে উপরোক্ত কারণেই একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়, তোমার পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বাড়তে থাকে। তাহলে আশা করি এইটাও তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তারপরের টপিকসটা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন আয়নীকরণ শক্তি জিনিসটা আসলে কি, আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা যদি আমি বলি তাহলে হচ্ছে গিয়ে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তর হতে এক মূল ইলেকট্রন অপসারণ করে তাকে এক মূল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। অর্থাৎ তুমি কোন একটা মৌলের শেষ কক্ষপথ থেকে এক মোল বলতে যে একটা বা দুইটা এরকম না, সর্বশেষ শক্তি স্তরে যতগুলা ইলেকট্রন থাকবে সবগুলাকেই বোঝায়। ঠিক আছে, তাহলে সর্বশেষ শক্তি স্তর হতে এক মোল ইলেকট্রন অপসারণ করা মানে কি, ধরো তুমি এক বালতি পানি নিলে, এক বালতি পানি থেকে তুমি একটা মগ দিয়ে এক মগ পানি নিলে, এই যে অনেকগুলো পানি থেকে একটু পরিমাণ পানি তুমি নিলে না, এটি হচ্ছে অপসারণ করা বোঝায়। ঠিক না, তাইলে অপসারণ করা বুঝতে পারছো, অপসারণ করে এক মূল ধনাত্মক আয়নে পরিণত। যেহেতু সে কি করবা, তুমি অপসারণ করো মানে তার থেকে নিয়ে নিবা, মানে সে ত্যাগ করবে, ত্যাগ করলে তো ধনাত্মক আয়নে পরিণত করার প্রক্রিয়ার নামই হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তির সংজ্ঞা মুখস্থ করা যাবে না। আমি যদি আরেকবার বলি সংজ্ঞাটা, সেটা হচ্ছে গিয়ে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তর হতে এক মৌল ইলেকট্রন অপসারণ করে তাকে এক মৌল ধনাত্মক আধানে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। এখন দেখো আমরা কি বুঝতে পারলাম, যতই তোমার ইলেকট্রন বাড়তে থাকবে সর্বশেষ শক্তি স্তর, তত বেশি কি শক্তি দিতে হবে না, তত বেশি শক্তির প্রয়োজন হবে। আমরা যদি খুব সহজে বুঝি, ধরো তোমরা 3 জন ফ্রেন্ড আছো, তোমাদের 3 জন যখন একসাথে থাকবা তখন তোমাদের সাথে যদি কেউ মারামারি করতে আসে তাহলে তোমাদের সাথে কি পারতে হলে তাদের অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। যখন তুমি একা থাকবা তখন কি হবে, তখন কিন্তু খুব সহজেই তারা তোমার উপরে কম বল প্রয়োগ করে অর্থাৎ কম শক্তি প্রয়োগ করেই কিন্তু তোমার সাথে লড়াই করতে পারবে। ঠিক না, এখন দেখো ইলেকট্রন বা মৌলের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই রকম। দেখো তাহলে প্রথমে আছে সোডিয়াম পর্যায়ের ক্ষেত্রে যদি আমরা দেখি, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে আছে একটা, তাহলে এই একটা ইলেকট্রন নিতে তোমার যতটুকু শক্তির প্রয়োজন হবে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দুইটা আছে তার মানে আরো বেশি শক্তি লাগবে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আরো বেশি, সিলিকনের ক্ষেত্রে আরো বেশি। তার মানে আমরা বুঝতে পারলাম কি, বাম থেকে ডানে গেলে প্রতি ক্ষেত্রে একটা করে নতুন ইলেকট্রন যুক্ত হচ্ছে, কিন্তু শক্তি স্তর যুক্ত হচ্ছে না। যেহেতু ইলেকট্রন সংখ্যা বাড়তেছে তার মানে কি হচ্ছে তোমার, যে এটার ক্ষেত্রে তোমার আয়নীকরণ শক্তির মানটা
বাড়তেছে, ঠিক না? এই যে দেখো এটার ক্ষেত্রে তুমি কি দিতে পারো, এই যে একই পর্যায়ের ক্ষেত্রে যত বাম থেকে ডানে যাওয়া যায় তত তাদের কি হয়, আয়নীকরণ শক্তিটা বাড়তে থাকে কারণ প্রতি ক্ষেত্রে নতুন করে একটি ইলেকট্রন যুক্ত হয় কিন্তু নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না, যার ফলে বাম থেকে ডানে গেলে মৌলসমূহে ইলেকট্রন ত্যাগের চেয়ে এই যে ত্যাগের চেয়ে গ্রহণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে না, এই যে গ্রহণের প্রবণতা বৃদ্ধি পাওয়ার কারণে তারা চাচ্ছে না যে তাদের থেকে কেউ ইলেকট্রন অপসারণ করুক বা ছিনিয়ে নিক, তারা চাচ্ছে না ত্যাগ করতে, তারা চাইতেছে কি গ্রহণ করতে। এর কারণে তোমার অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হচ্ছে বা শক্তির প্রয়োজন হচ্ছে। তারপরে লাস্টে কি লিখবা, উপরোক্ত কারণেই আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে কি হয়, বাড়তে থাকে। এখন গ্রুপের ক্ষেত্রে বিষয়টা আসলে কি, গ্রুপের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যত উপর থেকে তুমি যত নিচে যাচ্ছ তত কিন্তু ইলেকট্রন সংখ্যা সর্বশেষ শক্তি স্তরে একই থাকতেছে, কিন্তু দেখো তো এই জায়গার মধ্যে কি, এই জায়গার মধ্যে প্রতি ক্ষেত্রে নতুন একটা একটা করে শক্তি স্তর যুক্ত হচ্ছে না, নতুন একটা একটা করে শক্তি স্তর যুক্ত হচ্ছে, যার কারণে প্রতিনিয়তই কি হচ্ছে, ক্রমান্বয়ে তার নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা কি ক্রমান্বয়ে দূরে যেতে শুরু করে না, আর দূরে গেলে কি হয়, আকর্ষণ কমে, আকর্ষণ কমলে কি হয়, খুব সহজেই অপসারণ করা যায় না, তাহলে খুব সহজে অপসারণ করা গেলে কি হয়, আয়নীকরণ শক্তিও কম লাগে। তাহলে আমরা এটা এইভাবে বলতে পারি, একই গ্রুপের যত উপর থেকে যত নিচে যাওয়া যায় তত তাদের কি হয়, তত তাদের আয়নীকরণ শক্তি কি হয়, কমতে থাকে। কারণ কি, কারণ প্রতি ক্ষেত্রে নতুন করে একটি শক্তি স্তর যুক্ত হয় কিন্তু শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা একই থাকে, অর্থাৎ শক্তি স্তর যেহেতু যুক্ত হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা কি নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে না, দূরে গেলে তো আকর্ষণ কমে, আর আকর্ষণ কমলে কি হয়, খুব সহজে ইলেকট্রনটা অপসারণ করা যায়, অর্থাৎ আয়নীকরণ শক্তির মানটাও কমে যায়। তাহলে আশা করি তোমরা আয়নীকরণ শক্তিটাও বুঝতে পেরেছো, অর্থাৎ বাম থেকে ডানে গেলে যেহেতু ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, শক্তি স্তর বাড়তেছে না, সেই ক্ষেত্রে আয়নীকরণ শক্তিটা কি হচ্ছে, বাড়তে থাকে। এবং গ্রুপের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন থাকতেছে কিন্তু প্রতি ক্ষেত্রে নতুন একটা একটা করে শক্তি স্তর যুক্ত হচ্ছে, অর্থাৎ উপর থেকে নিচে গেলে শক্তি স্তর যেহেতু বাড়তেছে সে ক্রমান্বয়ে কি হচ্ছে, নিউক্লিয়াস থেকে দূরে যেতে শুরু করতেছে না, আর দূরে গেলে তো আকর্ষণ কমতে থাকে, আর আকর্ষণ কমলে খুব সহজেই তোমার সেই ইলেকট্রনটা কি করা যায়, অপসারণ করা যায়। এই কারণেই একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়, গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মানটা কমতে থাকে এবং পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে বাড়তে থাকে। তাহলে আশা করি খুব সহজে তোমরা আয়নীকরণ শক্তির জিনিসটাও কি বুঝতে পারছো, এই যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রন আসক্তি। আচ্ছা, আসক্তি জিনিসটা আসলে কি, ইলেকট্রন আসক্তি, আসক্তি জিনিসটা আসলে কি, আসক্তি জিনিস হচ্ছে কোনো কিছুর প্রতি তোমার খুব বেশি কাজ করা, অর্থাৎ তুমি যেটাকে চাও আর কি। ধরো আমি যদি খুব সহজে বুঝাই, তোমরা যারা ক্রিকেট খেলা দেখো তারা অবশ্যই জানো, ধরো কোনো একটা ব্যাটসম্যানের রান হচ্ছে গিয়ে ধরো কত রান, ধরো ধরো 98 রান, আরেকটা ব্যাটসম্যানের রান হচ্ছে তোমার 90 রান। এখন বলো তো কার বেশি আউট হওয়ার পর আফসোস হবে, ধরো একজন 90 রানে আউট হইলো আর একজন 98 রানে আউট হইলো, কার বেশি আফসোস থাকবে? অবশ্যই 98 রানের আফসোস থাকবে না, যে 98 রান নিল তার বেশি আফসোস থাকবে, ঠিক আছে। এবং 90 রানেরটা অত বেশি আফসোস থাকবে না, কারণ কি বলবে, আমার তো আরো 10 রান প্রয়োজন ছিল কিন্তু ওর তো 98 রান, মাত্র 2টা রান প্রয়োজন ছিল। এখন এই ক্ষেত্রে কার বেশি আসক্তি থাকবে 100 রান করার? অবশ্যই 98 রান যার তার বেশি আসক্তি থাকবে। অথবা তোমরা যে যারা ফ্রি ফায়ার গেম খেলা বা অন্যান্য যেগুলো আছে তোমাদের ওইগুলোর প্রতি, মোবাইলের প্রতি যে আসক্তিটা, সেটাই হচ্ছে গিয়ে তোমার আসক্তি বোঝায়, আসলে টান যেটাকে বোঝায়। হ্যাঁ, কোনো একটা কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকেই তোমার কি বলা হয়, আসক্তি বলা হয়। তাহলে 98 রান যার তার বেশি আসক্তি না, এটা থেকে আমরা কি বুঝতে পারলাম, যে যত লক্ষ্যের যত কাছে পৌঁছাবে তার আসক্তিটা তত বেশি, এবং যে যত লক্ষ্যের থেকে যত দূরে থাকবে তার ইলেকট্রন আসক্তিটা তত কম। এখন দেখো তো প্রত্যেকটা মৌল বা প্রত্যেকটা মৌলেরই তো তার কি একটাই মাত্র লক্ষ্য, একটা লক্ষ্যটা কি, তার সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূরণ করা, মানে 8টা ইলেকট্রন পূর্ণ করা। দেখো তো সোডিয়ামের আছে একটা, তার আরো অষ্টক পূরণ হতে কয়টা লাগে, 7টা, তার লাগে 6টা, তার লাগে 5টা, তার লাগে 4টা, তার 3টা, তার 2টা, আরো আছে ওইখানে ক্লোরিন আছে, এটা লিখি নাই। আচ্ছা, এই ক্ষেত্রে কি হচ্ছে, যত বাম থেকে ডানে যাচ্ছে তত তারা কি তাদের লক্ষ্যের দিকে পৌঁছাচ্ছে না, তাহলে লক্ষ্যের দিকে পৌঁছালে তো তাদের ইলেকট্রন আসক্তিটাও বাড়তে থাকে, ঠিক না? তাহলে ইলেকট্রন আসক্তি বাড়বে কোন সময়, যে বাম থেকে ডানে গেলে প্রতি ক্ষেত্রে একটা করে ইলেকট্রন যুক্ত হয়, ইলেকট্রন যুক্ত হলে কি হয়, ইলেকট্রন আসক্তি বাড়তে থাকে, ঠিক না? তাহলে পর্যায়ের ক্ষেত্রে আমরা এটা কি বলতে পারি, একই পর্যায়ের ক্ষেত্রে যত বাম থেকে যত ডানে যাওয়া যায় তত তাদের ইলেকট্রন আসক্তি কি হয়, ইলেকট্রন আসক্তি তোমার বাড়তে থাকে, ঠিক না? কারণ প্রতি ক্ষেত্রে নতুন করে একটি ইলেকট্রন যুক্ত হয় কিন্তু নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না।
যার ফলে বাম থেকে ডানে গেলে মৌলসমূহের ইলেকট্রন ত্যাগের চাইতে গ্রহণের প্রবণতা বাড়ে, অর্থাৎ বাম থেকে ডানে গেলে তার কি আসক্তিটা বাড়ে। সে চায় না কি, সে চায় না ত্যাগ করতে, সে চায় কি গ্রহণ করতে, গ্রহণ করে সে কি করতে চায়, ওই যে তার অষ্টকটা পূরণ করতে চায়। ঠিক আছে, ওই তো বলবা উপরোক্ত কারণেই যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার গ্রুপ ভিত্তিক ভাবে যদি বলি তাহলে দেখো এটাও একই লেকচার। দেখো উপর থেকে নিচে গেলে কি হয়, প্রতি ক্ষেত্রে একটা একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা একই থাকে, যার কারণে তোমার কি হয়, যার কারণে নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে সর্বশেষ শক্তি স্তরটা দূরে যেতে শুরু করে। আর দূরে গেলে তো আকর্ষণও কমে, আর আকর্ষণ কমলে কি হয়, আকর্ষণ কমলে তো সে চায় না আর তোমার ধরো গ্রহণ করতে, ঠিক না, মানে এতটা ইয়ে করে চায় না যে এটা আমি গ্রহণ করব। হ্যাঁ, মানে আকর্ষণ ক্রমান্বয়ে কি হতে থাকে, কমতে থাকে, যার কারণে উপর থেকে নিচে গেলে বাইরের ইলেকট্রন মেঘের প্রতি তাদের কি হয়, আকর্ষণটাও কমতে থাকে, অর্থাৎ তারা চায় না এত ভালো করে গ্রহণ করতে। ঠিক না, তাহলে আমরা বুঝতে পারলাম কি একই গ্রুপের যত উপর থেকে যত নিচে যাওয়া যায় তত তাদের কি হয়, ইলেকট্রন আসক্তিটা কি হয়, কমতে থাকে না। কারণ প্রতি ক্ষেত্রে নতুন করে একটি শক্তি স্তর যুক্ত হয় কিন্তু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা একই থাকে, যার ফলে সর্বশেষ শক্তি স্তরটা কমানো কি হয়, নিউক্লিয়াস থেকে দূরে যেতে শুরু করে এবং শেষ কক্ষপথের প্রতি আকর্ষণও কমতে থাকে, অর্থাৎ শেষ কক্ষপথের প্রতি আকর্ষণও কমে এবং বাইরের যে তোমার ইলেকট্রন গুলো আছে সেগুলোর প্রতি তার আকর্ষণ কমতে থাকে, যার কারণে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তিটা কমতে থাকে। তোমরা যদি একবার দেখার পর যদি বুঝতে না পারো ভিডিওটা আবার পিছনে টেনে টেনে তারপরে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি তোমার তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা আসলে কি, তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা হচ্ছে সমযোজী যৌগের ক্ষেত্রে এটা তোমার বেশি কাজে লাগে। ঠিক আছে, এটা কি তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা হচ্ছে সমযোজী যৌগের ক্ষেত্রে, অর্থাৎ দুইটা মৌল যখন একটা সমযোজী যৌগ গঠন করে, আমরা তো জানি সমযোজী যৌগ কারা গঠন করে, যারা অধাতু তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী যৌগ গঠন করে। তাদের মধ্যে দেখো, আচ্ছা আমি যদি একটা সহজ উদাহরণ দেই, ধরো একটা জিনিসের দাম হচ্ছে 100 টাকা, এখন তোমার কাছে আছে 70 টাকা, তোমার বন্ধুর কাছে আছে 30 টাকা, এখন তোমরা চাইতেছো এই জিনিসটা খাইতে কিন্তু কারো কাছে ফুলফিল টাকাটা নাই, তখন তোমরা কি করলে দুইজনে, একজনে 70 টাকা আরেকজনে 30 টাকা দিয়ে সেই জিনিসটা কিনে একসাথে খাইতেছো, ঠিক না। এখন ধরো যে 70 টাকা দিয়েছে সে কি করবে, মজার ছলেই ধরো যে সে যখন প্লেটটা এনে দিবে তখন সে একটু নিজের দিকে টান দিয়ে বলবে যে আমি 70 টাকা দিচ্ছি, আমি বেশি খাবো, প্লেটটা আমার দিকে বেশি থাকবে, তোর দিকে কম থাকবে। এটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু হয়, যার থেকে নিয়ে আসা হচ্ছে সে কিন্তু একটু ছেড়ে দিচ্ছে প্লেটটা, আর যে কাছে টেনে আনছে সে কিন্তু তার নিজের দিকে আরেকটু নিয়ে আসছে, একেবারে কিন্তু নিয়ে নিচ্ছে না, একেবারে নিলে তো ধনাত্মক প্রান্ত আর একেবারে দিয়ে দিলে তো ঋণাত্মক প্রান্ত। এই ক্ষেত্রে কি হয় দেখো তো, সে আংশিকভাবে আনতেছে আর সে আংশিকভাবে ছেড়ে দিচ্ছে। এই যে আংশিকভাবে আনা এবং ছেড়ে দেওয়ার মধ্যে কার ইলেকট্রন আসক্তি, অর্থাৎ কে বেশি নিজের দিকে টেনে আনছে, যার ইলেকট্রন সংখ্যা বেশি সে নিজের দিকে বেশি টেনে আনছে না, তাইলে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। অর্থাৎ সমযোজী যৌগের মধ্যে যে দুইটা বা তিনটা যে মৌল থাকে সেগুলোর মধ্যে যার ইলেকট্রন সংখ্যা যত বেশি থাকবে তার কি হবে, তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। এবং এইগুলো শুধুমাত্র কোনটার ক্ষেত্রে প্রযোজ্য হয়, শুধুমাত্র তোমার সমযোজী যৌগের ক্ষেত্রে, অর্থাৎ অধাতুর ক্ষেত্রে হয়। অধাতুর ক্ষেত্রে কি হয়, তাহলে বাম থেকে যদি আমি ডানে যাই সেক্ষেত্রে যেগুলো অধাতু আছে তাদের বাম থেকে ডানে গেলে যেহেতু ইলেকট্রন বাড়ে, আর আমরা জানি ইলেকট্রন বাড়লে তড়িৎ ঋণাত্মকতাও বাড়বে, এবং উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমান্বয়ে কমতে থাকে। তাহলে আশা করি তোমরা খুব সহজেই ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে, আমি চেষ্টা করব পরের ক্লাসে তোমাদের জন্য আরো ভালো করে ক্লাস নেওয়ার। আর এখন থেকে নিয়মিতই তোমাদের জন্য ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা সাবজেক্টের ওয়ার্কশপ ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবে যাতে আমি সুস্থ থাকতে পারি। এবং এতক্ষণ মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।